তারেক রহমান হবু প্রধানমন্ত্রী। তারেক রহমান হবু প্রধানমন্ত্রী, কারণ প্রধানমন্ত্রী হওয়া তো এখন যথেষ্ট সময়ের ব্যাপার। তো উনি ওনার একটা সাংবাদিক সম্মেলন নাকি না মিটিং, দলীয় কোনো মিটিং হয়তো, তো সেখানে সাংবাদিকরা গিয়েছিল এবং গিয়ে তাকে জিজ্ঞেস করলো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে, ভিত্তি কী হবে, এরকম। তো তারেক রহমান বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কে মানুষের স্বার্থে বিবেচনা করবে বিএনপি। এটাই তো স্বাভাবিক। ভারত কেন, দুনিয়ার যে কোনো দেশের সাথে, সে হোক আমেরিকা, হোক চায়না, হোক ইউরোপীয় ইউনিয়ন, যে দেশের সাথেই বাংলাদেশ সম্পর্ক করবে না কেন, অবশ্যই সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থই তো বেশি প্রাধান্য পাবে। এটাই তো একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি, এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে তাদের জনগণ আশা করে। এটাই তো এখানে ভারত অবশ্যই তার দেশের নাগরিকদের স্বার্থ আগে দেখবে, বাংলাদেশ দেখবে তার দেশের নাগরিকের স্বার্থ। এটাই তো এখানে দর কষাকষি হবে, করতে 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 গিয়ে তারপরে একটা পর্যায়ে একটা সম্পর্ক তৈরি হবে। এবং দুনিয়াতে জিওপলিটিক্স তো এইভাবেই কাজ করে। কোনো দেশের প্রতি খুব বেশি ঝুঁকে পড়ে একেবারে তাদের সাথে একেবারে দরম মহরম, এটারও দরকার নেই। আবার পায়ে পাড়া দিয়ে তাদের সাথে শত্রুতা তৈরিরও তো কোনো দরকার নেই, কোনোই দরকার নেই। তো অত্যন্ত চমৎকার কথা বলছেন, এবং আমরা তার এই কথার প্রতিফলন তার প্রধানমন্ত্রিত্বের আমলে আমরা দেখতে চাই। গত 1.5 বছর ধরে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা কিন্তু পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে গ্যাঞ্জাম করেছে। হয়তো এমন হতে পারতো যে ভারত হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে হয়তো একটা চলনসই সম্পর্ক বজায় রাখতো, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দেশের জনগণের মধ্যে উনি ভাবছিলেন যে সব বোধহয় তৌহিদি জনতা হয়ে গেছে, বাংলাদেশে বোধহয় ইসলামী শাসন কায়েম হবে। এবং উনি নিজেও বহুত চেষ্টা যে করেন নাই তা তো না, করেছেন। এবং সেইটা করতে গেলে বাংলাদেশের মানুষের মধ্যে একেবারে প্রচণ্ড রকম ভারত বিরোধিতা জিয়ে রাখতে হবে। ফ্রম দ্য ভেরি বিগিনিং ডক্টর মোহাম্মদ ইউনূস এটাই করে যাচ্ছিলেন। এটা তো আমরা দেখছি, অনেকটা পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে গণ্ডগোল গ্যাঞ্জাম উনি করতেছিলেন। এবং কী কারণে উনি করতেছিলেন, ওনার কী লাভ, এটা আমরা আজও বুঝি নাই। বাট এর ফলে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য, তারপরে শিল্প, আন্তর্জাতিক বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক, ব্যাপক ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ লোকে ভারতে চিকিৎসার জন্য যায়। তো এই চিকিৎসা করতে না পেরে কত মানুষ যা হাজারি করেছে, সেটা আমরা এই সোশ্যাল মিডিয়াতে অনেককেই দেখেছি কীভাবে আহাজারি করেছে, যে তারা ভারতের ভিসা পাচ্ছে না, যাইতে পারছে না। অনেক ক্যান্সার রোগী, অনেকে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে চায়, বা আরও অনেক জটিল অনেক বিষয় আছে, তারা কিন্তু যেতে পারতো না। তো তারা কিন্তু আর্তনাদ করতো, কিন্তু ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ভূরুক্ষেপ ছিল না। তৌহিদি জনতার চাপে পড়ে, এবং তার নিজেরও ব্যক্তিগত খায়াস ছিল যে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চিহ্ন উনি মুছে ফেলবেন, তারপরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের চিহ্ন উনি মুছে ফেলবেন, এবং উনি নিজেই হবেন বাংলাদেশের নতুন স্বাধীনতার নায়ক। আমার মনে হয় যে এই ধরনের একটা ধ্যান ধারণা তার মাথার মধ্যে পেয়ে বসছিল, এবং যে কারণে উনি সেটা করতে গিয়ে ভারতের কথিত উপনিবেশ থেকে বাংলাদেশকে উদ্ধার করার মহানায়ক হিসেবে নিজেকে আবির্ভূত করবেন। এইগুলো করতে গিয়ে বাংলাদেশের বহুত সর্বনাশ উনি করে ফেলছেন। এখন এই সর্বনাশের হাত থেকে সম্পূর্ণ বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করার দায়িত্ব তারেক রহমানের ওপরে বর্তালো। জনগণ তাকেই বেছে নিয়েছে যে বাংলাদেশকে এখন আবার পুনরুদ্ধার করতে হবে, যে ক্ষতি হয়ে গেছে সেখান থেকে বাংলাদেশকে আবার টেনে তুলতে হবে। বিষয়টা বলা যত সহজ, করাটা কিন্তু মারাত্মক কঠিন। তবে আসার কথা হলো, এই তারেক রহমান নির্বাচিত হওয়ার পরই, অর্থাৎ বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে আসার পরই ভারতের থেকে খুব উষ্ণ একটা বার্তা দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদী শুধুমাত্র টুইট করেই থেমে থাকেননি,
উনি আবার ব্যক্তিগতভাবে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে, যেটা আমরা খবরে দেখলাম। অর্থাৎ যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে ভারত খুবই পজিটিভলি এখন তারেক রহমানকে বিচার করছে, বিএনপিকে বিচার করছে, এবং ভারতের সাথে তারা ওই বাংলাদেশের সাথে তারা এখন একটা উষ্ণ সম্পর্ক তৈরি করতে চায়, যেটা নাকি অতীতে আওয়ামী লীগের সাথে ছিল। তো এই বিষয়টাকে বাংলাদেশের একেবারে কী করতে হবে, লুফে নিতে হবে। এই বিষয়টাকে বাংলাদেশের লুফে নিতে হবে, এবং অবশ্যই সেই লুফে নিতে গিয়ে নিজেদের স্বার্থ যেন জলাঞ্জলি না দিতে হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এটা তো বাংলাদেশের মানুষটি এটাই চায়, বাংলাদেশের মানুষটি এটাই চায়। ভারত তাদের কোনো সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দিতে পারবে না, এবং দিতে গেলে আমরা সেটা মানব না। এটাই স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আমরা ওভাবেই থাকতে চাই। আমার মনে হয় যে এই কাজটা এই বাংলাদেশের পক্ষে খুব কঠিন কিছু আমার তা মনে হয় না। ভারত বেসিক্যালি বাংলাদেশ থেকে তেমন কিছুই নিতে চায় না, শুধুমাত্র একটা সিকিউরিটি গ্যারান্টি চায়। সেটা কি, বাংলাদেশের চতুষ্পার্শ্বে যে 7 সিস্টার্স আর অন্যান্য রাজ্য আছে, বিশেষ করে 7 সিস্টার্স, সেখানে তো প্রতিনিয়ত নানা রকম বিদ্রোহী গোষ্ঠী আছে। ভারত বস্তুত বাংলাদেশ থেকে এটাই চায় যে বাংলাদেশ যেন ওই সমস্ত গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় না দেয় পাকিস্তানের মদতে, পাকিস্তানের সাথে দোস্তালি করে, তাদের সাথে খাইকাতির করে, পাকিস্তানের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সমস্ত উগ্রবাদী গোষ্ঠী যারা আছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যারা আছে, তাদেরকে যেন বাংলাদেশ আশ্রয় প্রশ্রয় না দেয়। ভারত বাংলাদেশের কাছ থেকে আমার মনে হয় এর বাইরে তেমন কিছু চায় আমার তা মনে হয় না। আর চাইবেই বা কী করে? বাংলাদেশের এমন কী জিনিস আছে যা ভারত চাইতে পারে? বাংলাদেশের সিংহভাগ মানুষ এই বিষয়ে খুবই অজ্ঞ। তাদের মধ্যে একটা কমপ্লিটলি এমন কিছু কাল্পনিক ধ্যান ধারণা আছে যা শুনলে ফিলে চমকে যায়, এবং তখন মনে হয় যে এরা কি এই জগতে বাস করে নাকি অন্য কোনো জগৎ থেকে বাংলাদেশে নামছে। যেমন এরা মনে করে যে ভারতের অর্থনীতি নাকি বাংলাদেশের ব্যবসার সাথে বাংলাদেশের মার্কেটের উপরে নির্ভর করে, অর্থাৎ বাংলাদেশে ভারত প্রচুর মালপত্র পাঠায়, এই জন্যে ভারত পিকিয়ে আছে। অথচ এরা জানেই না শতকরা 1.5% ব্যবসাও ভারত এই বাংলাদেশের সাথে করে না। অর্থাৎ ভারতের টোটাল ভলিউম অফ বিজনেস বাংলাদেশের সাথে জাস্ট 1.5 to 2%, এই। কিন্তু সাধারণ মানুষ এই জিনিসগুলো জানে না। তো বাংলাদেশ থেকে এই জন্যে ভারতে তেমন নেয়ার কিছু নাই। বাংলাদেশে এমন কিছু পণ্য উৎপাদন করে না যা ভারতের নেওয়া দরকার। এখন এই বিষয়গুলো বাংলাদেশের মানুষদেরকে মাথায় রাখতে হবে, সরকারকে মাথায় রাখতে হবে যে যদি সত্যিকার অর্থে ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের ভারসাম্য বাংলাদেশের দিকে কিছুটা আনতে চায়, তাহলে বাংলাদেশের ওই ধরনের পণ্য তৈরি করতে হবে যেটা নাকি ভারত করে না। এখন ভারতও যা উৎপাদন করে বাংলাদেশও তাই উৎপাদন করলো, তো ভারত বাংলাদেশের থেকে তো সেগুলো নিবে না। আর বাংলাদেশ ভারত থেকে কী পণ্য আমদানি করে? একেবারে নিত্য প্রয়োজনীয় পণ্য, তাই না? যেগুলো না হলে মানুষের জীবন ধারণই অসম্ভব। চাউল, ডাল, তারপরে কি পেঁয়াজ, রসুন, তারপরে ব্যবসা বাণিজ্যের জন্য, শিল্প ইন্ডাস্ট্রির জন্য কাঁচা তুলা, সুতা, রং, এইসব। তো এগুলো তো বাংলাদেশের নিজ স্বার্থে আনে, ভারত না ফেলে তারা অন্য দেশ থেকে আনতো, তাই না? তো তাই যদি হয় তাহলে এখানে বাংলাদেশের পক্ষে বন্ধুত্ব রক্ষা খুব কঠিন কিছু না। জাস্ট গ্যারান্টি দিতে হবে যে আমরা ওই তোমাদের 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদেরকে কোনোরকম সাহায্য সহযোগিতা করবো না, এটা চল। ভারত এটুকুই চায়। কিন্তু বাংলাদেশে এখন একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে যে ভারত বিরোধী কথাবার্তা না বললে বাংলাদেশে রাজনীতি করা যায় না, যাবে না। এখন বিএনপি সরকারের উপরে বিশাল দায়িত্ব পড়লো এইভাবে পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করার এই কালচার থেকে প্রতিবেশীর সাথে পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করা, এবং সেই প্রতিবেশী যদি হয় বিশাল অর্থনৈতিক, সামরিক ক্ষমতা সব দিক দিয়ে যদি অনেক উপরে থাকে, তো তার সাথে পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করব আমি পাকিস্তানের মতো একটা ভিখারি ব্যাংকরাপ্ট দেশের পরামর্শে। তো এগুলো তো হবে আত্মঘাতী সিদ্ধান্ত। 2001 থেকে 2006 সালে যখন এই বিএনপি ক্ষমতায় ছিল তখন এই ধরনের কিছু আত্মঘাতী সিদ্ধান্ত তারা নিছিল তো, এবং যে কারণেই তো এই বিএনপিকে সেই 17-18 বছর ধরে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। আদারওয়াইজ তো শেখ হাসিনা কোনোদিনও স্বৈর শাসক হওয়ার সুযোগই পেত না।
শেখ হাসিনাকে ইভেনচুয়ালি অল্টারনেটিভ হিসাবে এবং অ্যাবসলিউট হিসাবে এই ভারত কেন পছন্দ করতো? তার কারণ শেখ হাসিনা অন্তত এই গ্যারান্টিটা দিত যে আমাদের ভূমি ব্যবহার করে তোমাদের যাতে ক্ষতি হয় এটা আমরা করব না, এটাই। তো বিএনপিও যদি একই রাস্তায় চলে তাহলে বিএনপিকেও একইভাবে দেখবে ভারত, এটাই তো যেভাবে হাসিনাকে দেখতো। ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করবে, আর সেই জনগণ ভারতকে গ্যারান্টি দিবে যে আমরা তোমাদের যে শত্রু আছে তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না, এবং সেক্ষেত্রে ভারতও বাংলাদেশের শত্রুদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে না, এটাই। এখন আমরা ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধাবো, তাহলে ভারত যেমন আমাদেরকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে, বাংলাদেশও সেই চেষ্টা হয়তো করতে পারে পাকিস্তানের পরামর্শে, কিন্তু তাতে আখেরে বাংলাদেশের কি লাভ হবে বলেন? হবে না। 17 বছর ধরে এই তারেক রহমান ব্রিটেনে ছিলেন, তো নিশ্চয়ই তার জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং একই সঙ্গে অভিজ্ঞতা অনেক সমৃদ্ধশালী হয়েছে ধরে নিতে পারি। আশা করা যায় 2001 থেকে 2006 সালে তার যে আচার আচরণ বা কার্যক্রম আমরা দেখেছি, এখন সেটা আমরা দেখব না। এখন তার উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে, অর্থাৎ এখানে কোনো রকম এদিক ওদিক করলে সেটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে এবং সেটা বাংলাদেশকে আসলে ধ্বংস করে দিবে। তো দেখা যাক, উনি বলেছেন বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে ভারতের সাথে সম্পর্ক করবে, নিশ্চয়ই আমরা তো এটাই চাই, কিন্তু পায়ে পাড়া দিয়ে যেন ভারতের সাথে গ্যাঞ্জাম লাগানো না হয়। আর এই বিএনপির এখন উচিত হবে বাংলাদেশ থেকে এই ভারত বিরোধী এই ধরনের রাজনৈতিক যে ন্যারেটিভ, এইটা আস্তে 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 এটাকে দমন করে ফেলা। কারণ পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আপনি সারাক্ষণ শত্রুতামূলক আচার আচরণ করবেন, কথাবার্তা বলবেন, এবং তারপরে আপনি ক্ষমতায় থাকলেন নিশ্চয়ই, কিন্তু আপনি তখন তো অলওয়েজ যার সাথে আপনি শত্রুতা করলেন সে আপনাকে সারাক্ষণ কী করবে? আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে না? এটা তো কমন সেন্সের ব্যাপার। তো ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে সারাক্ষণ আমরা আতঙ্কের মধ্যে থাকবো, না জানি কখন কি ক্ষতি করে। তো আমাদের দরকারটা কি খামোখা? আমাদের তো ওজন বুঝে চলতে হবে। বাংলাদেশ কত বড় একটা দেশ, বাংলাদেশের লোক সংখ্যা কত, পৃথিবীতে জিওপলিটিক্যাল কন্ডিশনে বাংলাদেশের পজিশন কি, বা বিশ্ব দরবারে বাংলাদেশের কি পজিশন, এগুলো চিন্তাভাবনা করে, অর্থাৎ নিজের ওজন বুঝে তো চলতে হবে, তাই না? তো দেখা যাক তারেক রহমান বাংলাদেশকে কোন দিকে নিয়ে যায়, আমরা অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।